বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই আমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছো এবং দেখছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি মনোযোগ সহকারে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ না করো, বিভিন্ন উপায় আছে। মোবাইল, ফেসবুকের মাধ্যমে পারো, ইউটিউবের মাধ্যমে পারো। তোমরা অবশ্যই আমাদের শ্রেণী কার্যক্রম মনোযোগ দিয়ে দেখতে হবে, বুঝতে হবে। তা না হলে আমাদের সকল চেষ্টাই ব্যর্থ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই মনোযোগী হতে হবে। সবাই আশা করি আমার শ্রেণী কার্যক্রমটা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। আমি মোহাম্মদ তারেক হায়দার, সহকারী শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বিষয় থেকে একটা ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের তোমরা পাঠ্য বই নাও দয়া করে। আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা আজকের এই ক্লাসটা নেব। আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের পৃথিবীর গতি। পৃথিবীর গতি। শিক্ষার্থীবৃন্দ, তো আজকে তারিখ হচ্ছে 3/11/2020। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে পৃথিবীর গতি। শিক্ষার্থীবৃন্দ, আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের পাঠ্য বই নাও। পাঠ্য বইগুলো, পাঠ্য বইয়ে যদি মনোযোগী না হও, পাঠ্য বই আমার বলার সাথে সাথে তোমাকে পাঠ্য বইও দেখতে হবে। দয়া করে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবে এবং পাঠ্য বই দেখবে। আমাদের আজকের পাঠের যে শিক্ষণফল অর্জন হবে, যদি আমরা ক্লাসে মনোযোগী হতে পারি, তাহলে যে শিক্ষণফলটা অর্জন হবে, লক্ষ্য করো, আমাদের আজকের শিক্ষণফল হচ্ছে পৃথিবীর গতি ও তার প্রকার ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা যদি মনোযোগী হয়, তাহলে পৃথিবীর গতি, আমরা জানি পৃথিবীর কোনো বস্তু স্থির নয়। এটা আমরা যারা পড়ালেখা করি আমরা এটা জানি। এখন এই যে পৃথিবী, সেই অস্থির অংশ হিসাবে আমাদের পৃথিবী একটি গতিশীল। পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান, এটা আমরা ভালোভাবে জানি। পৃথিবীর গতি ও তার প্রকার ব্যাখ্যা করতে পারবে। এরপরে দ্বিতীয়ত, আর্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল ব্যাখ্যা করতে পারবে। আর্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল ব্যাখ্যা করতে পারবে। আর্নিক গতি হচ্ছে, আমি এটা পরে আমরা আসবো, আর্নিক গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে। আর্নিক গতি বার্ষিক গতির ব্যাখ্যা করতে পারবে এবং এর ফলাফল বলতে পারবে। এরপরে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, যে আমরা আমরা যে দিন এবং রাত আমরা পাই, সবসময় দিনে 12 ঘন্টা হয় না, রাতও 12 ঘন্টা হয় না। আমরা লক্ষ্য করেছি গ্রীষ্মের দিনের দিনের পরিধি বড় হয়, আবার শীতকালে দিনের পরিধি ছোট হয়। বিপরীত দিক থেকে শীতকালে রাতের পরিধি বড় হয়, রাত দীর্ঘ হয়, আর গ্রীষ্মকালে দিন রাত হয়, রাত সংক্ষিপ্ত হয় এবং দিন হয় দীর্ঘ। এই যে অবস্থা, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। জোয়ার ভাটা, জোয়ার ভাটা সমুদ্রে আমরা জানি, জোয়ার ভাটা নদী বা সমুদ্রে জোয়ার ভাটা হয়। জোয়ার হচ্ছে পানি ফুলে উঠে, আবার ভাটা হচ্ছে নির্দিষ্ট সময়ে পানি নেমে যাওয়া। এটা আমরা বলতে পারবো। তাপমাত্রার তারতম্য, কেন তাপমাত্রা বাড়ছে বা কমছে, কখনো তাপ বাড়ছে কখনো তাপ কমতেছে। শীত গ্রীষ্ম ছাড়াও তাপমাত্রার বাড়া কমা আছে, এটা আমরা বলতে পারবো। সময় গণনা, আমরা যে সময় গণনা করে চলি, নির্দিষ্ট সময়, দিনের 12টা বা রাতের 12টা, ভোর 6টা, এই যে সময় গণনা, এই সময় গণনা সম্পর্কে আমরা কিভাবে করব, এটা আমরা বলতে পারবো। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি। উদ্ভিদ ও প্রাণী জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আমরা বলতে পারবো। যাক শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনোযোগ দিবে। এরপরে ঋতু পরিবর্তন,
ঋতু পরিবর্তন তো তোমরা জানোই, আমাদের বাংলাদেশে 6টি ঋতু। আমরা এক সময় এটাই জানতাম 6টি ঋতু, যদিও বর্তমানে আমরা 6 ঋতুর অস্তিত্ব লক্ষ্য করি না। বর্তমানে ঋতুর সংখ্যা আমার মনে হয় কমে যাচ্ছে, তোমরা এটা খেয়াল করতে পারবে। তো এই যে ঋতু পরিবর্তন কেন হয়, এইসব বিষয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। যাক শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তাহলে আস্তে আস্তে আমাদের শ্রেণী কার্যক্রমের প্রতি মনোযোগী হচ্ছি। তোমরা দয়া করে একটু মনোযোগ যদি দাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের সফলতা আসবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখি পৃথিবীর গতি। পৃথিবীর গতি হচ্ছে, আমরা আগে আমাদের মনে করা হতো, আমাদের মুরব্বীরাও মনে করতেন, বুড়োরাও মনে করতেন যে পৃথিবী বোধহয় স্থির, সূর্য তার চারদিকে ঘুরছে। কিন্তু বর্তমানে বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে না, পৃথিবী নয়, সূর্য স্থির। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। এই যে সূর্যের, পৃথিবী তার নিজস্ব নির্দিষ্ট কক্ষপথে নিজ মেরুরেখার উপর সে ঘুরপাক খাচ্ছে। এই পৃথিবীর গতি হচ্ছে 2 প্রকার। পৃথিবী যে নিজ অক্ষের উপর আবর্তন করে, শুধু তা না, পৃথিবী, এই যে পৃথিবী, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই পৃথিবী একবার পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতেছে, আবার পৃথিবীর নিজ অক্ষের উপর আরেকবার ঘুরছে। এইভাবে সে ঘুরতে ঘুরতে এগুচ্ছে। তাহলে পৃথিবী কয়বার ঘুরতেছে? পৃথিবী 2বার ঘুরতেছে। পৃথিবী 2বার ঘুরতেছে। তাহলে এই যে পৃথিবী 2বার ঘুরতেছে, এইভাবে যখন সে ঘুরে নিজ অক্ষের উপর, নিজ মেরুর উপর, তখন সে, এটাকে বলা হয় আহ্নিক গতি। এটা সে 24 ঘন্টায় একবার ঘুরতেছে, যার জন্য আমরা ওই 24 ঘন্টায় দিন রাত্রি পাচ্ছি। এর বাইরে সে সূর্যের চারিদিকে আবার নির্দিষ্ট কক্ষপথে একবার ঘুরে আসতেছে। এটাকে আমরা বলি বার্ষিক। এটা হচ্ছে বার্ষিক গতি। আমরা প্রথমে দেখবো আহ্নিক গতি। পৃথিবী গতিশীল। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের বা অক্ষের উপর দিকে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে আসছে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলা হয়ে থাকে। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপর, এটা 24 ঘন্টা পৃথিবী একবার, মূলত প্রকৃতপক্ষে 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড সময় নেয়। পৃথিবীর এই আহ্নিক গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। কারণ পৃথিবী তো আমরা জানি একেবারে পৃথিবী গোলাকার নয়। পৃথিবী হচ্ছে তোমার একেবারে পুরোপুরি গোলাকার নয়, মাঝখানে স্থিত। আবার পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এটা ক্রমশ 0, শূন্য। পৃথিবীর আবর্তন গতি এখানে যা আছে, মধ্যখানে যা আছে, 2 মেরুতে তার চেয়ে অনেক বেশি আছে। এবং পৃথিবী যেহেতু আমরা জানি কমলা লেবুর মতো, পৃথিবী গোলাকার, কিছুটা বর্তরেখা, কাছে কাছে পৃথিবীর সব জায়গায় পৃথিবীর গতি কিন্তু সমান নয়। পৃথিবীর গতি মধ্যখানে যেমন আছে, কম আছে, তারপরে এখানে আর একটু বেশি আছে, তারপরে আছে একটু বেশি। এইভাবে যখন আমরা আগাবো, একেবারে মেরুতে গেলে দেখা যাবে পৃথিবীর গতি সবচেয়ে বেশি। পৃথিবীর এই অবস্থায় এখন ভাবতে পারি, পৃথিবীর আবর্তন থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবীর থেকে ছিটকে পড়ি না, এটা বা অনুভব করি না। এর কারণ কি? কেন এমনটা হয়? এর কারণ হচ্ছে ভূপৃষ্ঠের অবস্থানের কারণে মানুষ, জীবজন্তু, বায়ুমণ্ডল এগুলো একই গতিতে আবর্তন করছে, তাই আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মনোযোগী না হই, পাঠ্য বইয়ের প্রতি খেয়াল না করি, শুধু শিক্ষক কি বলে এটুকু শুনেই থাকি, তাহলে আমাদের শিখন ফল পুরোপুরি অর্জিত হবে না। পৃথিবী পৃষ্ঠের সকল বস্তু পৃথিবী অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই আমরা পৃথিবীর দিকে ছিটকে পড়ছি না। পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত বেশি ক্ষুদ্র যে আমরা এর গতিটা অনুভব করি না। পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতিটা কিন্তু সুনির্দিষ্ট, কোথাও হঠাৎ বাড়েও না, কমে না, নির্ধারিত। 2টি বস্তুর মধ্যে যদি একটি দাঁড়িয়ে থাকে, অন্যটি যদি চলতে থাকে, তাহলে বোঝা যায় গতি আছে। এইভাবে পৃথিবীর সামনে স্থির বা সমান কোনো বস্তু নেই। তোমরা খেয়াল করবে, যখন রেলগাড়ি চলে, তখন আমরা রেলের জানলা দিয়ে বাইরে তাকালে আমরা দেখবো আমরা আমাদের সাথে সাথে বাগান, প্রকৃতি, গাছপালা সবকিছু দৌড়াচ্ছে। আমরা যে দৌড়াইতেছি আমরা যে গতিশীল, বা আমরা এটা সেখানে বুঝতে পারি, যেহেতু সেখানে কারণ
ওই যে গাছপালা এগুলা আমাদের এইগুলা স্থির, কিন্তু পৃথিবীর সামনে, পৃথিবী যে গতিশীল, গতিশীল পৃথিবীর সামনে কোনো স্থির বস্তু নাই। মহাবিশ্বের সবকিছুই গতিশীল, মহাবিশ্বের সবকিছুই গতিশীল, যার কারণে একটা থেকে আরেকটার গতি অনুমান করা যায় না। আচ্ছা, এরপর দেখে আমরা পৃথিবী, আমরা তো বলেছি পৃথিবীর গতি দুই প্রকার। আমরা আহ্নিক গতি, আহ্নিক গতি দুই প্রকার, আমরা সেটা সেটা আমরা প্রমাণ যদি প্রমাণ উপস্থাপন করব। এখন দেখো, আমরা মহাকাশের, আমরা জানি ইতিমধ্যে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশচারীরা মহাকাশে গিয়েছে, বিভিন্ন গ্রহ উপগ্রহ মহাকাশের বিভিন্ন অবস্থানে তারা গিয়েছে, তারা তাদের ছবি তুলেছে। আমরা সেই সকল ছবি থেকে বুঝতে পারি পৃথিবীর আবর্তন বা আহ্নিক গতির সর্বাধুনিক ও নির্ভুল প্রমাণ তারা পাঠিয়েছে আমাদের জন্য। প্রথমে পৃথিবীর আকৃতি। আমি তো বলেছি পৃথিবীর আকৃতি হচ্ছে যে আমরা যেটা আমরা বলে থাকি, পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। শিক্ষার্থীবৃন্দ, কোন নমনীয় বস্তু যদি নিজের অক্ষের উপর লাঠির মতো ঘুরতে থাকে, তবে তার মধ্যে একই সঙ্গে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলে উদ্ভব হয়, যার প্রভাবে গোলাকৃতি বস্তুর প্রান্তদেশে কিছু কিছুটা স্ফীত হয়। ঠিক এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ঘূর্ণায়ন বস্তু, এই হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর এই মধ্যখানটা হলো স্ফীত, মধ্যখানটা হলো কি স্ফীত। তো এই যে আবর্তন গতির প্রভাবে জন্মকালে নমনীয়, এখানে পৃথিবী নমনীয়, বিজ্ঞানীর ধারণা পৃথিবী নমনীয় ছিল, একসময় এই পর্যায়ে ছিল, আস্তে আস্তে ঘুরতে 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 এটা এই বৃদ্ধি পেয়ে পৃথিবীর আজকের এই রূপ, পৃথিবী এই রূপ ধারণ করেছে। পৃথিবীর আবর্তনের ফলেই বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর এই অবস্থা হয়েছে। এরপরে এরপরে রাত দিন হওয়া। পৃথিবী যদি না ঘুরতো, পৃথিবী যদি না ঘুরতো, তাহলে সূর্য যেখানে আছে স্থির সেখানেই থাকতো, আমরা শুধু দিন পেতাম অথবা আমরা শুধু রাত পেতাম। তো যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান, সেহেতু আমরা সমভাবে রাত এবং দিন পাচ্ছি, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। এটা পৃথিবীর আহ্নিক গতির আরেকটা প্রমাণ। এরপরে ফ্যারাডের সূত্র, আমরা জানি সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে চলে। পৃথিবীর উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে ফ্যারাডের সূত্র অনুযায়ী কি দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, আর উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, এখানে বাম দিকে বেঁকে যায়। আচ্ছা, তো আহ্নিক গতির, পৃথিবীর এই আহ্নিক গতির কারণে যেসব পরিবর্তন আমরা দেখতে পাই, শিক্ষার্থীবৃন্দ, আহ্নিক গতির ফলাফল এখন আমরা দেখব। আহ্নিক গতির ফলাফল হচ্ছে পৃথিবীর নিজের কোনো আলো নেই, পৃথিবীর নিজের কোনো আলো নেই, পৃথিবীর আলো নেই, সূর্যের আলোই পৃথিবী আলোকিত। এই আবর্তন গতির জন্য যেদিকে সূর্য সামনে আসে, যখন পৃথিবী ঘুরে, সূর্য যখন যেদিকে সামনে আসে, আমরা সেই দিকে আলো দেখতে পাই, এবং সেই দিকে হচ্ছে দিন। আলোকিত স্থানের উল্টো দিকে আমরা দেখি রাত। শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকার। এই যে আমরা এই চিত্রের মাধ্যমে, আমরা এখানে এই চিত্রের মাধ্যমে এই যদি হয় সূর্যরশ্মি, আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্যরশ্মি, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবী গোলাকার পৃথিবী। যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এইভাবে এই দিক সামনে আসে, তখন এই দিকে দিবস, আর এই দিকে হচ্ছে পৃথিবীর এই দিক যখন থাকে অন্ধকার, তখন এই দিকে রাত্রি, আমাদের অন্ধকার, আমরা অন্ধকার দেখতে পাই, অন্ধকার থাকে। এই এখানে এই চিত্রে এখানে দেখা হচ্ছে দিনের মধ্যভাগ, দিবসের মধ্যভাগ, সূর্য রশ্মি দিবসের মধ্যভাগ, আর ঠিক পাশাপাশি উল্টো দিকে রাতের মধ্যভাগ। এখানে এটা হচ্ছে ভোর, এরপরে পৃথিবী ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এখানে আছে সন্ধ্যা। এইভাবে প্রতিনিয়ত পৃথিবী আবর্তন করছে সূর্যের চারদিকে, এবং আমরা আমাদের আহ্নিক গতির বিষয়টা নিশ্চিত হতে পারি। এরপরে জোয়ার ভাটা সৃষ্টি। আহ্নিক গতির ফলে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়। প্রতিদিন একই সময়ে জোয়ার আসছে, একই সময় ভাটা হচ্ছে, এটা এটা হচ্ছে এটা আহ্নিক গতির কারণে হয়। বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের সৃষ্টি। আমরা বাতাস, বায়ু প্রবাহের দিকে যদি লক্ষ্য রাখি, সমুদ্রের দিকে, সমুদ্রে যে স্রোত সৃষ্টি হচ্ছে, এই সব কিছু হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির ফল। মনে রাখবে, অভিগত গোলকের কারণে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখাগুলোর পরিধি পৃথিবীর আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। এইসব কারণে পৃথিবীর
বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের গতির দিক সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। আমরা এখানে নিম্নচাপ এখানে দেখতে পাচ্ছি, উপর দিকে হলো উত্তর উত্তর গোলার্ধের ডান দিকে, আর নিম্ন এখানে বাম দিকে বেঁকে যাচ্ছে, এখানে দক্ষিণ গোলার্ধে এখানে এসে বাম দিকে বেঁকে যাচ্ছে সমুদ্র। এখন তাপমাত্রার তারতম্য, পৃথিবীর আহ্নিক গতির ফলেই আমরা দেখতে পাই দিনের বেলা যখন সূর্য ওঠে তখন তাপ থাকে, আবার রাতের বেলা যখন সূর্য থাকে না তখন রাত্রে তাপ কম থাকে। এই যে এই পরিবর্তন কেন হয়, এটা হচ্ছে আহ্নিক গতির ফলে। তারপর উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি। শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর পরিবর্তনের কারণে পৃথিবীর সব জায়গায় পর্যায়ক্রমে সূর্যালোক পড়ে দিন রাত্রি সৃষ্টি হয়, যার ফলে উদ্ভিদ প্রাণীর জন্য সূর্যালোক প্রয়োজন। দিনের বেলা সূর্যালোক থেকে শক্তি সঞ্চয় করে নিজেদের শরীরবৃত্তীয় কাজে লাগায়। কোনো প্রাণী দিনে আবার কোনো প্রাণীকে রাতে খাদ্য গ্রহণ করে, এটা আমরা প্রতিনিয়তই করতে দেখছি। আমরা যারা রাতে খাই তাদেরকে নিশাচর বলি, আর নিশাচর প্রাণী আর দিবাচর প্রাণী এইভাবে আমরা বলে থাকি। তো উদ্ভিদ প্রাণী এসব আহ্নিক গতির বলে। এখন আমরা বার্ষিক গতি দেখব। বার্ষিক গতি হচ্ছে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ডে একবার ঘুরে আসে, এটাকে আমরা বলি বার্ষিক গতি। এই বার্ষিক গতির ফলে শিক্ষার্থীবৃন্দ এটাকে সৌর বছরও বলা হয়ে থাকে, কিন্তু আমরা 365 দিনকে বলি এক বছর। এতে প্রতি বছর প্রায় 6 ঘন্টা অতিরিক্ত থেকে যায়। এতে কি হয়, সূক্ষ্ম হিসাব নিকাশ করলে 6 ঘন্টা অতিরিক্ত থেকে যায়। আর এই কারণেই 4 বছর পর ফেব্রুয়ারি মাসে এই সময়টাকে যোগ করে ওই যে 424 ফেব্রুয়ারি মাসে একদিন 29 দিন বা লিপ ইয়ার বলা হয়ে থাকে বা অধিবর্ষ বলা হয়ে থাকে। সাধারণত বছরকে 4 দিয়ে ভাগ করলে আমরা যেখানে ভাগ শেষ থাকবে না ওই বছরটাই হচ্ছে লিপ ইয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বার্ষিক গতির ফল। বার্ষিক গতির ফল হচ্ছে বার্ষিক গতির দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন। আমরা পুরোপুরি 24 ঘন্টা রাতও পাই না, 24 ঘন্টা দিনও পাই না। ওই যে বললাম, শীতকালে দিনের পরিধি কমতে থাকে, আবার গ্রীষ্মকালে রাতের পরিধি বাড়তে থাকে। তো পৃথিবীর অভিজ্ঞতা গোলাকৃতির কারণে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে কৌণিক অবস্থান সূর্যকে প্রদক্ষিণের সময় মেরুরেখা কক্ষপথের 66.5 ডিগ্রি হেলে যায়। শিক্ষার্থীবৃন্দ, এরপর ধীরে ধীরে সূর্যের কিরণ উত্তর গোলার্ধের দিকে যায়, এটা আমরা দেখতে পাই। আমরা সাধারণভাবে দেখি গ্রীষ্মকালে সূর্য উত্তরায়ণ থাকে, উত্তর দিকে থাকে, আর শীতকাল আসলে সূর্য কিছুটা দক্ষিণ দিকে হেলে যায়। এই কারণে দিবসেরও পরিবর্তন হয়, সূর্য কিরণেরও তাপমাত্রারও তারতম্য ঘটে। কারণ দক্ষিণায়ন যখন হয় তখন সূর্য পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়, আবার উত্তরায়ণ যখন হয় তখন পৃথিবীর নিকটবর্তী হয়, এই জন্য তখন তাপ বাড়ে বা কমে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব 21শে জুন পৃথিবী এমন এক জায়গায় আসে তখন সূর্য রশ্মি ভূপৃষ্ঠের 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কট ক্রান্তির উপর পড়ে। এই সময় উত্তর গোলার্ধে সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, দক্ষিণ গোলার্ধ সবচেয়ে বেশি দূরে থাকে। সেই কারণে এই সময় উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য তাপমাত্রা বেশি হয়। উত্তর গোলার্ধে 21শে জুন দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত হয়। 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে বলা হয় কর্কট। একে কি বলা হয়? কর্কট সংক্রান্তি বলে। আবার 23শে সেপ্টেম্বর পুনরায় 21শে মার্চের মধ্যে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সেদিন সর্বত্র দিবারাত্রি সমান থাকে। 23শে সেপ্টেম্বর থেকে আবার সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে বেশি ঝুঁকতে থাকে। তো 22শে ডিসেম্বর এমন ভাবে কোণ করে থাকে তাতে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন। 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায়, একে মকর ক্রান্তি বলে। এই সময় সূর্যের রশ্মি 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং অর্থাৎ মকর ক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে। সেই দিনকে বিষুব বলে।
আবার 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই একে বাসন্ত বিষুব বলে। 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তাই ওই দিনকে শারদ বিষুব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যা বলছি তার সাথে সাথে তোমরা পাঠ্য বইয়ের প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। এখন আমরা বার্ষিক গতির প্রমাণ। রাতের আকাশে নক্ষত্র বার্ষিক গতির ফলে আমরা খেয়াল করব, বার্ষিক গতির ফলে আমরা যদি মেঘমুক্ত আকাশে রাতের অন্ধকার রাত্রে এবং মেঘমুক্ত অন্ধকার রাত্রে আকাশে তাকাই, তাহলে সেখানে আমরা কিছু শীতকালে নক্ষত্র, তারকারাজি এইসবের অবস্থান একরকম দেখব। আবার গ্রীষ্মকালে আমরা এইসবের অবস্থানের পরিবর্তন দেখব। এই জন্যই, যেহেতু বার্ষিক গতি আছে, আর এই কারণে এই অবস্থার পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্ষিক গতি আছে এটা বোঝা যায় ওই তারকারাজি বা নক্ষত্ররাজির অবস্থান থেকে। আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান কি হয়, বিভিন্ন সময় সূর্যকে বিভিন্ন অবস্থানে দেখা যায়। সূর্য কখনো মাথার উপর, তারপরে আবার ভোরে পূর্ব আকাশে, দুপুরে মধ্য আকাশে, সন্ধ্যায় অস্তানুচলন গমন উত্তর। কাজেই এসব কেন হয়? বার্ষিক গতির কারণে এসব হয়ে থাকে। বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। দূরবীনের সাহায্যে বিজ্ঞানীগণ লক্ষ্য করেছেন পৃথিবীও একটি গ্রহ, যে ওই গ্রহগুলা পরিক্রমণশীল, তাই পৃথিবী একটি গ্রহ, এটাও পরিক্রমণশীল। এরপরে আধুনিক যুগে মহাশূন্যচারীরা মহাশূন্য থেকে পৃথিবীর পরিক্রমণ গতি লক্ষ্য করেছে। সূর্যের তুলনায় পৃথিবী খুবই ক্ষুদ্র। সূর্য পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়। তাই স্বাভাবিক কারণে সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো ঋতু পরিবর্তন। তাপমাত্রা পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমাদের সময় আমরা বলেছি, আমরা একসময় জানতাম 6 ঋতুর দেশ, 16 ঋতুর দেশ বাংলাদেশ, কিন্তু আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে প্রধান ঋতু হচ্ছে 4টি: গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল এবং বসন্তকাল। গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল এবং বসন্তকাল। তা সমগ্র পৃথিবী 2টি গোলার্ধে ভাগ করা হয়েছে। তোমরা আরেকটা তথ্য, যে আমাদের এই পৃথিবীটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো উত্তর গোলার্ধ, একটা হলো দক্ষিণ গোলার্ধ। মধ্যখানে যেটা কল্পিত রেখা দ্বারা ভাগ করা হয়েছে সেটাকে বলা হয় নিরক্ষরেখা। এটাকে কি বলা হয়? নিরক্ষরেখা। পৃথিবীর উত্তর দক্ষিণে আরেকটা রেখা কল্পনা করা হয়, এটা হলো ভূমধ্য রেখা। যাক, আমরা যখন রেখা যাব তখন সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তো এখন উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তেমনি উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে হচ্ছে শরৎকাল। আবার উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে। এখানে জুন মাসের দিকে গরম বেশি অনুভূত হয়, এই সময় দক্ষিণ গোলার্ধে থাকে। আমাদের যখন গ্রীষ্ম, তখন দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল। ঋতু পরিবর্তনের কারণ, ঋতু কেন পরিবর্তিত হচ্ছে? শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই, আমরা ঋতু পরিবর্তন পর্যন্ত আসলাম। তো ঋতু পরিবর্তনেরও বিভিন্ন কারণ আছে, আমি সংক্ষেপে সেগুলো বলছি। পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি একটা কারণ। তারপরে পৃথিবীর আকৃতি, আমরা তো বলেছি পৃথিবীর 2 উত্তর মেরু দক্ষিণ মেরু হচ্ছে স্ফীত, কিন্তু দুঃখিত, সংকুচিত। একেবারে 2 মেরু হচ্ছে সংকুচিত, আর মধ্যখানে হচ্ছে স্ফীত। আবার এগুলা ক্রমশ ধীরে ধীরে ক্ষুদ্র হয়ে আসে। আবার এইগুলো এই দিক থেকে আসে ধীরে ধীরে বড় হয়, এই দিক থেকে ধীরে ধীরে ক্ষুদ্র হয়। এই কারণে পৃথিবীর আবর্তন গতি ফলে সব জায়গাতে সমভাবে তাপ পড়ে না, এটা একটা কারণ। তাপের তারতম্য। এটা উপবৃত্তকার কক্ষপথ, গোল আকৃতি উপবৃত্তকার কক্ষপথ। এরপরে পৃথিবীর কক্ষপথের কৌণিক অবস্থান। এখানে আমরা কিছু স্থানে আছে পৃথিবীর সূর্য কৌণিক অবস্থানে থাকে, কিছু স্থানে কৌণিক অবস্থানে থাকে। যেমন পৃথিবীর মেরুরেখার সমকোণে না থেকে 66.5 ডিগ্রি কোণে হেলে একই দিকে অবস্থান করে। আমাদের এই পৃথিবীটা কিন্তু এইভাবে বরাবর নয়, এটা কিছুটা কৌণিক হেলে আছে, এটা বাঁকানো 23.5 ডিগ্রি বাঁকানো থাকে। আমি দুঃখিত, 66.5 ডিগ্রি কোণে এটা হেলে থাকে। এর কারণে উত্তর মেরু ও দক্ষিণ মেরু
দক্ষিণ মেরু একবার উত্তর মেরু একবার দক্ষিণ মেরু পৃথিবীর নিকটবর্তী হয়, তখন তাপের তারতম্য ঘটে। বার্ষিক গতি, পৃথিবীর বার্ষিক গতির কারণে সূর্যকিরণ বিভিন্ন স্থানে কম বেশি পড়ার কারণে ঋতু পরিবর্তন হয়। যাক শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আজকের পাঠ্য পর্যন্ত। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা দয়া করে এটা তোমরা এই হোমওয়ার্কটা করতে হবে নিজেরা। যদি তা না করো তাহলে আমাদের শিক্ষণ স্থায়ী হবে না, আমাদের পাঠের উদ্দেশ্য সফল হবে না। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের শ্রেণী কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো, সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। এখন আর কোথাও বেড়াইতে যাওয়ার কোনো সুযোগ নেই, সবাই নিজের পড়ার টেবিলে মনোযোগী হবে, এই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।